বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজ আমরা ধ্বনিলিপি, অক্ষরলিপি, লিপি রচনা পদ্ধতি এবং তার সঙ্গে সুমেরীয় লিপি ও মিশরীয় লিপি সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করব। সারা পৃথিবীর জ্ঞানাঞ্জন শলাকা মনুষ্য জাতির জ্ঞানকে প্রদর্শিত করে, আর সেই জ্ঞানাঞ্জন শলাকা তখনই সফল হয় যখন লিপির সঠিক ব্যবহার হয়ে থাকে। পৃথিবীর প্রাচীনতম সমস্ত লিপি সমূহ নিয়ে আজকের ক্লাসটিতে যে আলোচনাগুলো করতে চলেছি তা অত্যন্ত গুরুত্ব বহন করে। তোমরা সমাপ্তি পর্যন্ত দেখবে, নিশ্চয়ই ক্লাসের সঙ্গে থাকবে। আমরা প্রথমে আসি ধ্বনি লিপি সম্পর্কে। ধ্বনিলিপি কি? চিত্রলিপি যখন ধ্বনির প্রতীক হয়ে উঠল, চিত্রলিপি সংক্রান্ত বিস্তৃত আলোচনা ইতিমধ্যেই আমরা পূর্বের ক্লাসে দেখে নিয়েছি। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারো যারা এখনো দেখোনি। তো যাই হোক, এই চিত্রলিপি যখন ধ্বনির প্রতীক হয়ে উঠল, এক একটি চিত্র কোন একটা নির্দিষ্ট ধ্বনির প্রতীক রূপে প্রতিপন্ন হয়ে উঠল, তখনই জন্ম নিল সেখান থেকে ধ্বনিলিপি। তারপর কি হলো? এই লিপির প্রথম স্তরে একটি প্রতীক পূর্ণ শব্দকে বোঝাতো। লক্ষণীয় একটা চিত্র, একটি নির্দিষ্ট চিত্রকে প্রথম স্তরে কিন্তু একটি ধ্বনি প্রকাশ করত। কিন্তু পরে কি হলো? যা শব্দ লিপি নামে পরিচিত ছিল, যাকে বলা হতো লোগোগ্রাম, এই শব্দলিপি পরে রেখাচিত্রগুলি ক্রমশ ছোট হতে থাকে। হতে হতে কি হয়? শব্দের একটি ক্ষুদ্র অংশকে প্রকাশ করতে শুরু করলো, যাকে আমরা ধ্বনি লিপি বলে জানি। বিষয়টা খুব সহজে যদি বোঝাই তোমাদের, তাহলে বলি যে একটা গোটা চিত্রকে, এবার এই গোটা একটা পূর্ণ চিত্রকে তখন কি হতো? একটা রেখাচিত্রের মাধ্যমে বোঝানো হতো। এই গোটা চিত্রকে একটা ধ্বনিলিপির মাধ্যমে প্রকাশ করা হতো। কিন্তু ধাপে ধাপে কি হলো? এই ধাপে ধাপে সেই পূর্ণ, সেই প্রতীক রূপী চিত্রটির কোনো একটা খণ্ডিত অংশকে বোঝানো হতে শুরু করলো, এবং এই নির্দিষ্ট রেখাচিত্র, সেই রেখাচিত্রগুলো ক্রমশ ছোট হতে হতে তখন আর শব্দ নয়, সেই শব্দের খানিকটা অংশকে বোঝাতে শুরু করলো। এই যে ক্ষুদ্র অংশকে প্রকাশ করতে শুরু করলো, তাই হলো ধ্বনিলিপি। এবার আমরা আসি, এই প্রক্রিয়ার ফলে যে লিপি পদ্ধতি জন্ম নিল তাকেই বলা হয় অক্ষর লিপি বা দললিপি, সিলেবল স্ক্রিপ্ট। খুব সহজ বিষয়, ধ্বনিলিপি থেকে জন্ম নিল অক্ষর লিপি। লক্ষ্য যদি করি তাহলে বলতে পারি যে আস্তে আস্তে কিন্তু আধুনিকতার দিকে পা বাড়াতে শুরু করলো লিপি। গুহার দেওয়ালে চিত্র অঙ্কিত হলো, একটা হরিণ, এই হরিণকে একটি ধ্বনির সাহায্যে প্রকাশ করা হলো। এবার একটি ধ্বনির সাহায্যে প্রকাশ করবার পরে তোমরা নিশ্চয়ই জানো যে স্পেনের কুইভায় দেলমা দহ গুহার প্রস্তর চিত্র রয়েছে, প্রস্তর যুগের একটা গুহা চিত্র রয়েছে, সেখানে বলগা হরিণের শিকার করবার একটা চিত্র। এবার ধরে নাও এই গোটা চিত্রটিকে একটা ধ্বনির সাহায্যে প্রকাশ করা হচ্ছে। আস্তে 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 থেমে তো থাকে না, ভাষা ধ্বনি এগুলো কখনোই থেমে থাকে না, উন্নত হতে থাকে। তো উন্নত হতে হতে কি করলো? এই হরিণের শিকারের দৃশ্যটিকে যখন একটা ধ্বনিতে প্রকাশ করলো, পরে আস্তে আস্তে যখন আরো প্রকাশের ভঙ্গিমা বৃদ্ধি পেতে শুরু করলো, তখন তার মধ্যে নির্ধারিত হরিণকে একটা ধ্বনির সাহায্যে প্রকাশ করলো, শিকাররত মানুষকে একটা ধ্বনির সাহায্যে প্রকাশ করলো। এবার আবার পরিবর্তন হলো বেশ কিছুদিন পর। তারপর দেখা গেল তার হাতে অবস্থান করা তীর ধনুক বা অস্ত্র, তাকে একটা ধ্বনির সাহায্যে প্রকাশ করা হলো। এই যে আস্তে আস্তে পৃথক ভাবে লক্ষ্য করো, প্রথমে হরিণ, তীর শিকাররত সমস্ত মানুষ থেকে শুরু করে সব কিছুকে একটা ধ্বনির সাহায্যে চিহ্নিত করা হতো। তারপর তাকে আস্তে আস্তে ক্লাসিফাই করতে শুরু করলো, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে প্রকাশ করতে শুরু করলো। এর ফলেই কিন্তু যে লিপি পদ্ধতির জন্ম নিল তাকেই বলা হচ্ছে অক্ষর লিপি বা দললিপি, যাকে বলা হচ্ছে সিলেবল স্ক্রিপ্ট। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। এবার এই যে অক্ষরলিপি, দললিপি জন্ম নিল, ধ্বনিলিপির এই তারপরের অংশকে বলা হচ্ছে বর্ণলিপি, যাকে বলা হয় অ্যালফাবেটিক স্ক্রিপ্ট
যার উদাহরণ হলো রোমীয় লিপি। কেমন? এই ধরনের লিপির প্রধান নিদর্শন হলো রোমীয় লিপি। এইভাবে ধাপে ধাপে আধুনিক লিপির কিন্তু জন্ম হয়েছে। সুতরাং আমরা যদি একদম গোড়ায় পৌঁছে যাই, প্রথমে যদি বলি তাহলে ভ্রূণলিপি, যেখানে আমি বলেছিলাম লিপি বিশারদ ডেভিড ডিরিনজার, প্রথম ক্লাসে বলেছিলাম, এর আগের ক্লাসে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, বলেছি সেখানে ডেভিড ডিরিনজার প্রথম বললেন ভ্রূণলিপির কথা। তারপরে তার যদিও প্রমাণ তেমন ভাবে আসেনি, কিন্তু তিনি অনুমান করেছেন। তারপরে দেখতে পেলাম আমরা চিত্রলিপি, চিত্রলিপির পরে তৈরি হলো ভাবলিপি, ভাবলিপির পরে তৈরি হলো ধ্বনিলিপি, ধ্বনিলিপির পরে আবার মডিফাই হলো অক্ষরলিপি, এরপরে এলো বর্ণলিপি, অর্থাৎ এক একটা বর্ণ প্রকাশিত হলো এক একটি লিপির সাহায্যে, আধুনিকতার দিকে পা বাড়াচ্ছে। এই ধ্বনিলিপির ব্যবহার পৃথিবীর 7টি অঞ্চলে প্রথম শুরু হয়েছিল বলে মনে করেন ভাষাতাত্ত্বিকগণ। কেমন? সারা পৃথিবীর চিত্রকে আমরা যদি আমাদের সামনে তুলে ধরি তাহলে লক্ষ্য করি 7টি অঞ্চলে মোটামুটি ভাবে এই ধ্বনিলিপির ব্যবহার শুরু হয়েছিল, তার কিছু নির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। যেমন ধরো সুমেরীয় অঞ্চলে 4000 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 4000 বছর পূর্বে সুমেরীয় অঞ্চলে, সুমেরগণ, কেমন, ইজিপ্টে অর্থাৎ মিশরীয় সভ্যতা 4000 বছর খ্রিস্টপূর্বাব্দে, এজিয়ান 2000 খ্রিস্টপূর্বাব্দে, চীনে 2000 খ্রিস্টপূর্বাব্দে, এলাম 3000 খ্রিস্টপূর্বাব্দে, সিন্ধু সভ্যতা যেখান থেকে বাংলা লিপি সৃষ্টি হয়েছে বিবর্তনের ফলে 3000 খ্রিস্টপূর্বাব্দে। আমরা পরবর্তী সময়ে সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করব, আজকের আলোচনার মধ্যে আমাদের সুমেরীয় আছে, ইজিপ্ট আছে, কেমন? যাই হোক, এরপরে মায়া সভ্যতা, যে মায়া সভ্যতার কথা সত্যি আমাদের কাছে রহস্যময়, কারণ মায়া সভ্যতা যা ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে, পৃথিবী থেকে হারিয়ে গেছে, সামান্য কিছু নিদর্শন আজ পড়ে আছে। তাই 1000 খ্রিস্টপূর্বাব্দে এই সমস্ত অঞ্চলে প্রথম লিপির ব্যবহার শুরু হয়েছিল। ভাবতে অবাক লাগে, শিহরিত হতে হয় যে এতদিন পূর্বে আমাদের পূর্বপুরুষেরা কিছু লিখতে শুরু করলো, সেই কিছু লেখা থেকেই আস্তে 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 এই যে এত সুন্দর তোমরা মোবাইলের স্ক্রিনে কিংবা কম্পিউটারের স্ক্রিনে এই লিপি যা চিত্রিত হচ্ছে তোমাদের সম্মুখে তোমরা দেখতে পাচ্ছ। আমি ভীষণ শিহরিত হই এই বিষয় নিয়ে। যাই হোক, এর পরবর্তী সময় লিপি রচনা পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে কিছু কথা বলি। 1983 খ্রিস্টাব্দে মেরি রোজামেন্ড হাস, মেরি রোজামেন্ড হাস প্রথম লিপি রচনা দুটো পদ্ধতির কথা বলেছিলেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এই মেরি রোজামেন্ড হাস তিনি লিপির উদ্ভব আর বিবর্তনের কথা মাথায় রেখে এবং তার সম্পর্কে বিস্তৃত বিবরণ লিখেছিলেন তার এই গ্রন্থটি ডিটারমাইনিং দ্য লেভেল অফ স্ক্রিপ্ট। এই গ্রন্থে তিনি তার বিবরণ দিয়ে বলেছিলেন যে গোটা পৃথিবীর পদ্ধতিতে আলোচনা করতে পারি। একটা হলো প্লেনিমিক আর একটা বলা হচ্ছে স্যানিমিক। এবারে প্লেনিমিক আর স্যানিমিকটা আসলে কি? যে লিপি পদ্ধতির চিহ্নগুলি ভাষাতাত্ত্বিক অর্থ এবং ভাষাতাত্ত্বিক গঠন উভয়ই আছে। ভাষাতাত্ত্বিক একটা অর্থ থাকবে আর তার গঠনও একই রকম দেখতে মনে হবে, অর্থটাও যা গঠনও সেই রকম, এরকম হলে তাকে প্লেনিমিক বলা হয়। যেমন ভাবে সাপোজ ধরে নাও গরুর মুখের ছবি থেকে আলফা বর্ণটি এসেছিল। নিশ্চয়ই তোমরা আলফা বর্ণ সম্পর্কে পরিচিত। এই যে আলফা বর্ণটি আমি লক্ষ্য করে এখানে উল্লেখ করে দিয়েছি। বিষয়টি কি এখানে একটু সংযোগ করি। গ্রিক এই আলফা বর্ণটি সম্ভবত গরুর মুখের ছবি থেকেই কল্পনা করে এই বর্ণটি এরকম একটি চিত্র তৈরি করা হলো। এবার এই চিত্র এই আলফা থেকেই পরবর্তী সময় এই বর্ণটি এসছে। কিন্তু কথাটি হলো তখন এই গরুর মুখের ছবি আলফা বর্ণ যখন এলো তখন প্লেনিমিক পদ্ধতিতে ভাষাতাত্ত্বিক অর্থ আর ভাষাতাত্ত্বিক গঠন একই রকম মনে হচ্ছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেক 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 পরিবর্তন হয়েছে ভাষার মধ্যে, লিপির মধ্যে, তাই না? যেমন ধরো আমরা যদি এখন কেউ এ ফর অ্যাপল আর এ ফর এপ্রিল এরকম লিখি, তখন এ বর্ণ লেখার সময় আমাদের কি গরুর মুখের কথা মনে টনে পড়ে নাকি? নিশ্চয়ই মনে পড়ে না। তাহলে এই যে পরিবর্তনটা ঘটলো, এটা হাজার বছরের অনেক বিবর্তনের ফলে এই পরিবর্তন এবং তার ক্ষুদ্র ক্ষুদ্র রূপ। আমরা বর্ণলিপি একটু আগেই দেখে নিলাম, ধ্বনিলিপি থেকে কিভাবে অক্ষরলিপি থেকে বর্ণলিপি সৃষ্টি হয়েছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র রূপে প্রকাশিত হতে হতে এখন, কেমন? যাই হোক, এবার এই প্লেনিমিকের মধ্যে তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? ভাষাতাত্ত্বিক অর্থ যা, ভাষাতাত্ত্বিক গঠনও ঠিক কাছাকাছি, কেমন?
যেমন আলফা, এটা অনেকটা লুপ্ত হয়েছে। সেনিমিকটাই আসল কথা। এখানে কি হয়, এই পদ্ধতিতে এই লিপির পদ্ধতির প্রতিটি চিহ্ন একটি ধ্বনির প্রতীক হিসেবে যে কোনো শব্দের গঠনগত উপাদান হিসেবে ব্যবহৃত হয়, তাই হলো সেনিমিক লিপি। বিষয়টা কেমন, খুব সহজে বলার চেষ্টা করি তোমাদের। দেখো, যে লিপি পদ্ধতির প্রতিটি চিহ্ন একটি ধ্বনির প্রতীক হিসেবে শব্দের গঠনগত উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ধরে নাও আ বললাম, তোমরা শুনলে এটা ধ্বনি, এবার এই ধ্বনির প্রতীক রূপে তোমরা আ এই স্বরধ্বনিটি লিখে ফেললে খাতায়, আ। কেমন, বাংলায় যখন লিখলাম আ লিখলে, ইংলিশে যখন ওই ধ্বনিটি শুনবে আ তখন এ লিখবে। এই যে ধ্বনির প্রতীক বা চিহ্ন রূপে লেখা হচ্ছে, এটাই হলো সেনিমিক লিপি। এক্ষেত্রে গঠন বৈচিত্র্যগত প্রাধান্য বেশি, এই গঠনগত বৈচিত্র্যগত প্রাধান্য কিন্তু বেশি পায় সেনিমিকের ক্ষেত্রে। অর্থাৎ ধ্বনির প্রতীক হিসেবে তা যে কোনো অর্থের বা যে কোনো শব্দের প্রতীক হিসেবে ব্যবহৃত হতে লাগলো। অর্থাৎ ধ্বনির এই প্রতীক বা চিহ্নটি যে কোনো শব্দে ব্যবহৃত হতে লাগলো, পার্টিকুলার কোনো শব্দের জন্য সে আর কিন্তু অবস্থান করলো না। যেমন ভাবে প্লেনিমিকে আলফা প্রথম যখন তৈরি হলো তখন গরুর মুখ দেখে তৈরি করেছিল ওই বর্ণটি, তখন ভাবা যেত, কিন্তু এই আলফা থেকে পরিবর্তিত এ এখন আর সেনিমিকে যখন প্রত্যাবর্তিত হলো তখন কিন্তু আলাদা আলাদা শব্দের প্রতীক রূপে আর ব্যবহৃত, আলাদা আলাদা শব্দের বিভিন্ন প্রতীক রূপে ব্যবহৃত হতে শুরু করলো, পার্টিকুলার একটা শব্দের প্রতীক রূপে নয়। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে প্লেনিমিক আর সেনিমিক নিয়ে আমাদের নিশ্চয়ই কোনো আর সমস্যা নেই। এবার আমরা আসি সুমেরীয় লিপি। মূলত পৃথিবীতে যে সমস্ত প্রাচীন লিপি রয়েছে সেই প্রাচীন লিপিগুলির মধ্যে সুমেরীয় অন্যতম। আমি একটু আগে বললাম সুমেরু অঞ্চলের অর্থাৎ সুমেরিয়ানরা যেখানে বসবাস করতেন প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দে। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছো, যীশু খ্রিস্টের জন্মের 4000 বছর পূর্বে। আজ আমরা দাঁড়িয়ে আছি যীশু খ্রিস্টের জন্মের 2020 সালে, পরবর্তী সময়। তাহলে 4 2 6000, অর্থাৎ 6000 বছর পূর্বে সুমেরীয় লিপি আবিষ্কৃত হলো। সেই সময়ের কথা আমরা আজ পড়তে চলেছি, তাই বললাম শিহরিত হওয়ার মতন কথা। এবার এই সুমেরীয় লিপি আসলে কি আমরা একটু দেখে নিই। মেসোপটেমিয়ায় যে সুমেররা বাস করত, মেসোপটেমিয়া সভ্যতার কথা নিশ্চয়ই জানো। এই মেসোপটেমিয়ায় যে সুমেররা বাস করত তারাই আজ থেকে 6000 বছর আগে এই লিপির প্রচলন করেন। আসলে 4000 খ্রিস্টপূর্ব আর 2000, 6000 বছর পূর্বে কাটা মাটির টালির উপরে কিলক বা বাটালি দিয়ে তারা লিখত। কেমন, কিলক বা বাটালি, অর্থাৎ বাটালির আরেক নাম কিলক। এর নাম ছিল বানমুখ লিপি বা কিলক আকার লিপি বা কিউনিফর্ম লিপি। মনে রাখতে হবে, এটা পরীক্ষা আসে, এমসিকিউ এসিকিউতে আসে অনেক সময়। তাহলে বানমুখ, কিলক আকার বা কিউনিফর্ম লিপি কাকে বলে এখানে আমরা পেলাম। যেহেতু কিলকাকৃতি, কেমন, পরে এই চিত্রলিপি ভাবলিপি বা ধ্বনি লিপিতে পরিবর্তিত হয়। এই যে চিত্রলিপিটা, প্রথমে কিন্তু এই সুমেরীয় অঞ্চলের এই লিপিটি ছিল চিত্রলিপি। এই চিত্রলিপি পরে ভাবলিপি বা ধ্বনি লিপিতে পরিণত হয়েছিল। কেমন, সুমেরীয়, আরামীয় আর ব্যাবিলনীয়রা তা ব্যবহার করত। এখানে উল্লেখ্য সুমেরীয়, আরামীয় বা ব্যাবিলনীয়রা কিন্তু এই লিপি ব্যবহার করত। এখানে আরেকটু স্পষ্ট করে দিই, পরে এই চিত্রলিপি থেকে, প্রথমে এটা চিত্রলিপি রূপে প্রতীক বা চিহ্ন রূপে আমরা দেখতে পাই। আমি একদম শেষে একটা ছবি ইনপুট করে দিয়েছি, পরে আমরা শেষে দেখে নিচ্ছি। তো সেই চিত্রলিপির পরে সেই চিত্রলিপি আস্তে আস্তে ভাবলিপিতে পরিবর্তিত হলো, ভাবলিপি থেকে আবার সেটা ধ্বনিলিপিতে পরিবর্তিত হলো। আর তোমরা নিশ্চয়ই জানো ধ্বনিলিপি মানে সেখানে থমকে দাঁড়াবে না, ধ্বনিলিপি থেকে তারপর অক্ষরলিপিতে যাবে, অক্ষরলিপি থেকে অবশেষে বর্ণলিপিতে পরিবর্তিত হবে। এইভাবে কিন্তু সুমেরীয় লিপি পরিবর্তিত হতে থাকলো। এবার এই লিপি অনুসন্ধান করে 400টির বেশি চিহ্নের সন্ধান মিলেছিল। তখন এই লিপিটা অনুসরণ করে 400টির বেশি চিহ্নের সন্ধান মিলেছিল, অর্থাৎ 400টা চিহ্ন দিয়ে তারা মনের ভাব প্রকাশ করত। সম্ভবত মিশরীয় লিপির উদ্ভব সেই লিপি থেকেই হয়েছিল। এবার কথাটি হলো, এই 400টা বেশি চিহ্নকে মনে রাখাটা বড় জটিল। ধরে নাও আমরা যদি বাংলা বর্ণমালার কথা ভাবি, আমরা কটা স্বরবর্ণ পড়ি?
মাত্র 11টা যৌগিক স্বর, মৌলিক স্বর দিয়ে 11টা, আর 38টা 39টা এগুলো ব্যঞ্জন ধ্বনি পড়ে। এবার এই মাত্র 38 39 আর এদিকে রয়েছে 11টা। এই কটা ধ্বনি মনে রাখলেই, এই কটা ধ্বনির সহজ রূপ মনে রাখলে পরেই, লিখিত রূপ বর্ণ হিসেবে এদের মনে রাখলে পরেই খুব সহজেই আমরা কিন্তু বাংলাকে অনুসরণ করতে পারি। আবার একই রকম ভাবে ইংরেজির ক্ষেত্রে সে তো আমরা লক্ষ্য করি এ থেকে জেড অব্দি এই মাত্র কয়েকটা বর্ণ, এগুলো মনে রাখলেই হয়। এদের লিপিতে কিন্তু 400টির বেশি চিহ্নের সন্ধান পাওয়া গেছে, চীনা লিপিতে আরো বেশি। এবার ঘটনাক্রমে 400টির বেশি চিহ্ন মনে রাখাটা তো শক্ত। কোন সময়ের কথা বলা হচ্ছে? সেই সময়ে যখন চিত্রলিপি, তারপর ভাবলিপি যখন হলো কমলো, ধ্বনিলিপি হলো আরো কমলো, অক্ষরলিপি হলো আরো কমলো, অবশেষে বর্ণলিপি হলো আরো কমে গেল। এখনকার সময়ের কথা বলছি। সম্ভবত মিশরীয় লিপি কিন্তু এই সুমেরীয় লিপি থেকেই তৈরি হয়েছে। আজ আমরা মিশরীয় লিপি নিয়ে আলোচনা করব। এবার মেসোপটেমিয়া তথা আধুনিক ইরাক, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে যে মানুষেরা বাস করত তারা কিন্তু এই লিপির ব্যবহার করতেন। তা ছিল তীরের ফলার মতো দেখতে, তীক্ষ্ণ। আমি এরপরে ছবিটা ইনপুট করব। লাতিন ভাষায় কিউনিয়াস কথার অর্থ হলো পেরেক বা বাটালি। এই কিউনিয়াস শব্দ থেকে এই লিপির নাম হলো কিউনিফর্ম লিপি। লিপি বিশারদ থমাস হাইড তাই এই লিপির নাম দিয়েছিলেন কিউনিফর্ম লিপি। তাহলে কিউনিয়াস লাতিন শব্দ, সেখান থেকে কিউনিফর্ম লিপি এটি তৈরি হলো। ব্যাবিলন ও আসিরিয়তে এই লিপির প্রচলন ছিল, এমনকি প্রাচীন পারস্যে এই লিপির প্রচলন ছিল বলে মনে হয়। লক্ষণীয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা সুমেরীয় লিপি সম্পর্কে বিস্তৃতভাবে বিষয়টি জেনে নিলাম। কোন সময় কিভাবে কারা ব্যবহার করত, সেই সময়ে এই লিপির রূপটি বা কেমন ছিল, এটা কিন্তু যথেষ্ট গুরুত্ব বহন করছে। এগুলো সম্পর্কে আমরা বিস্তৃতভাবে এই অংশের মধ্যে জানলাম। এবার আমরা দেখে নিই যে আসলে এই সুমেরীয় লিপি, যা কিউনিফর্ম লিপি বা কিলোকাকার লিপি, তা দেখতে কেমন ছিল একটু দেখে নিই। এটা হলো সুমেরীয় লিপি, যার আরেক নাম বানমুখ লিপি, যা কিলোকাকার লিপি বা কিউনিফর্ম লিপি। বাটালি দিয়ে কেটে কেটে, লক্ষ্য করে দেখো, একদিকে ডিপ আর একদিকে ধারালো তীক্ষ্ণ ফলার মতন তৈরি হচ্ছে। এবং প্রত্যেকটি এই চিহ্ন, এরকম 400টি চিহ্নের সন্ধান পাওয়া গেছে। এই প্রত্যেকটি চিহ্নের নির্দিষ্ট অর্থ আছে। একেবারে বলা যেতে পারে সেই পিক্টোগ্রাম, যেটাকে বলা হয় চিত্রলিপি, অ্যাজ এ পিক্টোগ্রাম। পরে এটা তৈরি হয়ে গেল ইডিওগ্রাম অর্থাৎ ভাবলিপি। এই পিক্টোগ্রামের পরে হলো ইডিওগ্রাম, দেন তারপর হলো ফোনোগ্রাম, অ্যাজ ইট ইজ। এই ওয়েতে যেতে যেতে তারপর হলো সিলেবেলিক স্ক্রিপ্ট অ্যান্ড দেন অ্যালফাবেটিক স্ক্রিপ্ট। এই যে পরিবর্তনটা হলো, হতে হতে কিন্তু আধুনিক সময়ে পৌঁছে গেল। এই যে ধারালো তীরের ফলার মতন এক একটি লিপি, কেমন এরকম 400টি লিপির সন্ধান পাওয়া গেছিল সুমেরীয় সভ্যতার লিপি হিসেবে, যা আজ থেকে 6000 খ্রিস্টপূর্বাব্দে প্রচলিত ছিল। সুতরাং আমি প্রথমে বলেছিলাম যে পৃথিবীর জ্ঞানাঞ্জন শলাকা বড় তীক্ষ্ণ, বড় কাঠিন্যের সঙ্গে স্থাপিত হয়েছে, তৈরি হয়েছে, অভিভূত হতে হয়। যাই হোক, সুমেরীয় লিপির পরে এবার আমরা মিশরীয় লিপি দেখে নেব। মিশরীয় লিপির ক্ষেত্রে আমি কি বলেছি, 4000 খ্রিস্টপূর্বাব্দ, 3 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে এই লিপির উদ্ভব হয়েছিল বলে মনে করা হয়। সম্ভবত সুমেরীয় লিপি থেকেই মিশরীয় লিপির উদ্ভব হয়েছে, কেমন, অর্থাৎ মিশরীয় লিপি সুমেরীয় লিপির ঠিক পরবর্তী সময়। এই লিপিতে চিত্রভাব ও ধ্বনিলিপির সমন্বয় দেখা যায়। মানে এখানে চিত্রভাব অর্থাৎ চিত্রলিপি, যেটাকে বলা হচ্ছে পিক্টোগ্রাম, এবং ধ্বনিলিপি, এই ধ্বনিলিপি অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ফোনোগ্রাম। এই পিক্টোগ্রাম এবং ফোনোগ্রাম, এই দুটো লিপির সমন্বয় কিন্তু লক্ষ্য করা যায়। মিশরীয় লিপির 3টে ধারা আছে। এই 3টে ধারা কি কি দেখে নি। একটাকে বলা হয় হায়ারোগ্লিফিক লিপি, নিশ্চয়ই তোমরা পরিচিত এই শব্দটির সঙ্গে, ইতিমধ্যেই ইতিহাসে পড়েছো, কেমন। দ্বিতীয়টিকে বলা হয় হিরোটিক এবং তৃতীয়টিকে বলা হয় ডেমোটিক। এই হায়ারোগ্লিফিক, হিরোটিক আর ডেমোটিক, এই 3টে ধারায় কিন্তু মিশরীয় লিপি বিস্তৃত ছিল। এবার আমরা আসি, এই হায়ারোগ্লিফ কি ছিল। পাথরে খোদিত, আমরা জানি মিশরীয় লিপি মানে পুরোহিত টুরোহিত অনেক ব্যাপার ট্যাপার ছিল, প্রচুর দেবদেবী থেকে শুরু করে কি না ছিল। এবার এখানে লক্ষণীয়, বিদগ্ধ জনেরা শহরে বাস করত, তাদের মধ্যে বিদগ্ধ বলতে পুরোহিতদের বোঝানো হতো, যারা দেবতার অনুগত দাস হিসেবে নিজেদের প্রতীয়মান করতেন। এবার এই পুরোহিতদের মধ্যে এই লিপির প্রচলন ছিল, অত্যন্ত জটিল ছিল হায়ারোগ্লিফ লিপি,
কেমন? তারপরে এই হায়ারোগ্লিফ জটিল লিপি থেকে তুলনামূলক সহজ এবং টানা পদ্ধতিতে যে লিপিটি তৈরি হলো, এই লিপিটিকে বলা হচ্ছে হিরোটিক লিপি। ঠিক আছে, তাহলে হায়ারোগ্লিফ লিপি ছিল পুরনো, একদম প্রাচীন। এবার এই হায়ারোগ্লিফ লিপি থেকে যখন টানা পদ্ধতিতে তুলনামূলকভাবে আগের থেকে অনেকটাই সহজ করে লিপি তৈরি করবার চেষ্টা করলো, তখন সেই লিপিটিকে আমরা বলছি এখানে হিরোটিক লিপি। এবার এই ওয়েতেই যেতে যেতে তারপরে এই হিরোটিক থেকে আরো সংক্ষিপ্ত পদ্ধতি হলো ডেমোটিক লিপি। কেমন? এবারে ডেমোটিক হলো কি আরেকটু সংক্ষিপ্ত, আরেকটু সহজ পদ্ধতি। কেমন? আমরা লিপিটা একটু দেখে নিই। তাহলে এখানে আরেকবার একটু দেখে নিই। সুতরাং এই জায়গা থেকে আমাদের কারো কোথাও নিশ্চয়ই সমস্যা নেই। আমরা বুঝতে পেরেছি মিশরীয় লিপি কিভাবে নিজের স্থানকে পরিবর্তন করলো এবং নিজের স্থানকে আস্তে আস্তে আধুনিকতার দিকে নিয়ে এলো। কেমন? আধুনিকতায় এসে পৌঁছলো আমরা লক্ষ্য করলাম। এবার আমরা এই মিশরীয় লিপির রূপটিকে একটু দেখে নিই, চিত্রটিকে দেখে নিই, তাহলে নিশ্চয়ই আরো বেশি বাস্তব হয়ে দাঁড়াবে। এটা ছিল সেই মিশরীয় লিপি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো এর প্রত্যেকটি চিত্রের এক একটি পৃথক পৃথক অর্থ অবস্থান করে এবং বিস্তৃতভাবে সেই পৃথক অর্থ, সাপোজ ধরে নাও এই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এই চিত্রটির মাধ্যমে জলাভূমিকে নির্দেশ করা হতো। এরকম অসংখ্য চিত্রের মধ্য দিয়ে অসংখ্য ভাবনাকে নির্দেশ করতেন তারা। আমি বলেছিলাম গোলাকৃতি মানে হলো, প্রথমে আমরা উল্লেখ করতাম চাঁদ কিংবা সূর্যকে, আর গোলাকৃতির পরে এটা ভাবলিপিতে প্রত্যাবর্তিত যখন হলো, তখন সেই গোলাকৃতির মধ্য দিয়ে কিন্তু প্রকাশ পেত তাপ, অর্থাৎ উত্তাপ দিচ্ছে এমন। পাখির চিত্র দেখতে পাচ্ছ, সমস্ত পাখ পাখালিকে এভাবেই এই চিত্রের মধ্য দিয়ে প্রকাশ করা হতো। এভাবে অসংখ্য এই ছোট্ট ছোট্ট চিত্র আমাদের সামনে কিন্তু এই আজ থেকে 3 থেকে 4,000 বছর পূর্বের মিশরীয় লিপির সাক্ষ্য বা প্রমাণ হিসেবে নিজেকে প্রতীয়মান করে তুলেছে। সুতরাং শিহরিত তো হতেই হবে। আর জ্ঞানাঞ্জন শলাকা আগামী দিনে আরো তীব্র গতিতে এগিয়ে চলবে এবং আরো মডিফাইড হবে, আরো ক্ষুদ্র হতে থাকবে। এরপরে না কত লিপির জন্ম হবে। সকলকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো।